আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 এর গ্রামার ক্লাস 21-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো WS কোশ্চেন, সুপার শর্টকাট সাজেশন, 18 বছরের প্রশ্ন বিশ্লেষণে। ইনশাল্লাহ এগুলো থেকেই তোমরা 100% কমন পাবা। তো দেখো, আজকের এই ক্লাসটি রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বইয়ের পেজ নম্বর 72 থেকে 73 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন কোর্স ফি মাত্র 200 টাকায় আমি অনলাইন পেইড কোর্স করাচ্ছি। তোমরা চাইলে আমার পেইড কোর্সে যুক্ত হতে পারো মাত্র 200 টাকার বিনিময়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য শিওর এ প্লাস বই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই বই থেকে কিন্তু নিয়মিতভাবে ক্লাস নেওয়া হচ্ছে। বইটি বর্তমান অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমাকে বই নিতে হবে না, জাস্ট আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে তুমি বইয়ের কিছু পেজ দেখো, পছন্দ হলে এরপরে নিও। তো কোশ্চেন 8, WS কোশ্চেন সুপার শর্টকাট সাজেশন 18 বছরের প্রশ্ন বিশ্লেষণে। তো রুল 1 নম্বর রুলটি দেখো, সময় বা সাল নিদর্শন করলে হোয়েন বা হোয়াট টাইম হয়। বাক্যে কোনো দিন, মাস, সাল বা নির্দিষ্ট সময় থাকলে হোয়েন বসে। তবে নির্দিষ্ট করে ঘড়ির সময় ও ক্লক AM PM থাকলে হোয়াট টাইম ব্যবহার করাই বেশি মানানসই। তো দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে সে সালগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। তো দেখো এই প্রশ্নটি কিন্তু অনার্স বোর্ড কোশ্চেন 2014 এবং 18 সালে এসেছে। হি গেটস আপ অ্যাট 6 AM। হি গেটস আপ অ্যাট 6 AM। সে সকাল 6টায় ঘুম থেকে ওঠে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কখন ঘুম থেকে ওঠে। তো দেখো AM PM থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। AM PM থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। তো দেখো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হোয়েন বসালাম, সে কখন ঘুম থেকে ওঠে। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে তো দেখো ও ক্লক থাকলে শুধু হোয়াট টাইম বসাইও, আর AM PM থাকলে তোমরা হোয়েন বসাইও, তাহলেই সেটি বেটার হবে। তো দেখো এখানে কি বসিয়েছি হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসেবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হয়। তো যেহেতু সাহায্যকারী ভাব দেওয়া নেই এবং মূল ভার্বের সাথে আছে এস, মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গেটস। ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, গেটস এর প্রেজেন্ট ফর্ম হলো গেট। এরপরে আপ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডাজ হি গেট আপ। সে কখন ঘুম থেকে ওঠে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 6 AM। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2014 এবং 18 সালে এসেছে। 2 নম্বরটি দেখো, 2 নম্বরে কি বলা আছে। সুমন ভিজিটেড কানাডা লাস্ট ইয়ার। সুমন গত বছর কানাডা ভ্রমণ করেছিলেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সুমন কখন ভ্রমণ করেছিলেন। তো এখানে কি আছে লাস্ট ইয়ার, সময়ের উল্লেখ আছে। সময়ের উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ভিজিটেড। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সুমন বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটেড। ডাজ বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ভিজিটেড এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে দেখো কানাডা, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড সুমন ভিজিট কানাডা। সুমন কখন কানাডায় ভ্রমণ করে। এখানে অ্যান্সার দেওয়া আছে লাস্ট ইয়ারে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2020 সালে এসেছে। 3 নম্বরটি দেখো, ইট ইজ 9 o'clock নাও বা ইট ইজ 11:45 নাও। দেখো প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 15 এবং 19 সালে এসেছে। কোনো বাক্যের মধ্যে যদি ও ক্লক থাকে, কোনো বাক্যের মধ্যে ও ক্লক অথবা নাও থাকে, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট টাইম।
এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট। এরপরে বাকি অংশ নাও, তো এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও। পরেরটি দেখো এখানে কি আছে নাও এর জন্য WS কোশ্চেন হিসাবে বসালাম হোয়াট টাইম। এরপরে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট আছে ইট বসালাম। এরপরে বাকি অংশ নাও, তো এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও। এখানে 9 ও কোলক অংশটুকু বাদ দিতে হবে এবং এখানে 10:45 এটিকেও বাদ দিতে হবে। WS কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়েই করতে হয়। রুল নাম্বার 2 নম্বর রুলটি দেখো। 2 নম্বর রুল কি? বাক্যে কোনো জায়গার নাম, গন্তব্য বা কোথা থেকে এসেছে তা বোঝালে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। তো দেখো এখানে কিন্তু স্ট্রাকচারটি লিখে রেখেছি। 4 নম্বরটি দেখো, হি কামস ফ্রম খুলনা, সে খুলনা থেকে এসেছে। দেখো গন্তব্য বা কোথা থেকে এসেছে বোঝালে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। তো এখানে কি জায়গার নাম আছে খুলনা, এই কারণে হোয়ার দ্বারা WS কোশ্চেন হিসাবে বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি, সাবজেক্ট হিসাবে শি বসালাম। এরপরে দেখো সাবজেক্টের পরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে কামস। ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। কামসের প্রেজেন্ট ফর্ম কিন্তু কামসের প্রেজেন্ট ফর্ম কাম। তো কামসের প্রেজেন্ট ফর্ম কাম বসালাম। এরপরে বাকি অংশ দেখো ফ্রম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ শি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছে। এখানে অ্যান্সার দেওয়া আছে খুলনা থেকে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2006, 7 এবং 2014 সালে এসেছিল। বুঝতে পারতেছো প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। 5 নম্বরটি দেখো, দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম। এর বাংলা অর্থ হলো সেমিনারটি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সেমিনারটি কোথায় হয়েছিল। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, স্থানের নাম থাকে, স্থানের নাম থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। তো WS কোশ্চেন হিসাবে হোয়ার বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা সেমিনার, সাবজেক্ট হিসাবে বসিয়ে দিব দা সেমিনার, সাবজেক্ট হিসাবে দা সেমিনার বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে হেল্ড, মূল ভার্ব হিসাবে হেল্ড বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে ওয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, ওয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড। এই সেমিনারটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইন চট্টগ্রামে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2012 সালে এসেছে। বুঝতে পারতেছো টেকনিক এবং প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। 6 নম্বরটি দেখো, জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। এর বাংলা অর্থ হলো জন কিটস ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে জন কিট কোথায় জন্মগ্রহণ করেছিলেন। দেখো এখানে কি আছে, দেশের নাম আছে। কোনো বাক্যের মধ্যে যদি দেশের নাম থাকে তখন তোমাদেরকে দেশের নাম থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব কি আছে একটু চিন্তা করে দেখো। তো দেখো এখানে বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ, তো আমি এখানে ওয়াজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে জন কিটস বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে বর্ন, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ জন কিট বর্নস, জন কিট কোথায় জন্মগ্রহণ করেন। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইংল্যান্ডে। এটি অনার্স বোর্ড কোশ্চেন 2018 সালে এসেছে। এবার চলে যাব রুল নাম্বার 3 নম্বর রুলটি দেখো, রুল নাম্বার 3। তো কারণ বা উদ্দেশ্য বোঝাতে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়, কারণ বা উদ্দেশ্য বোঝাতে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়। তো দেখো বাক্যের মধ্যে বিকজ, ফর বা টু প্লাস ভার্ব যদি উদ্দেশ্য বোঝায় তখন হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়। বাক্যের মধ্যে বিকজ থাকবে অথবা ফর থাকবে, অথবা টু প্লাস ভার্ব যদি উদ্দেশ্য বোঝায় বা কারণ বোঝায় তখন হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন দেখো আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ থাকার কারণে আমি যেতে পারিনি। তো বাক্যের মধ্যে কি আছে, বিকজ আছে, বিকজ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে কুড,
কুড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই। আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। তো কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নটকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। এখানে সাবজেক্ট হলো ইউ, ইউ এর পরে নট বসাতে হবে। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে গো, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই কুড ইউ নট গো, তুমি কেন সেখানে যাওনি? বিকজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। বিকজ থেকে পরের অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 6, 8 এবং 19 সালে এসেছিল। বুঝতে পারতেছো প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। অবশ্যই এই টেকনিকগুলো পড়ে যাবা, এখান থেকেই তোমরা হুবহু কমন পাবা। 8 নম্বরটি দেখো, দিনাজপুর অথবা বরিশাল ইজ ফেমাস ফর রাইস। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাবা হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে দেখো কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দিনাজপুর অথবা বরিশাল। দিনাজপুর অথবা বরিশাল দুটির মধ্যে একটা থাকবে। এরপরে দেখো মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ফেমাস। তো তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে হোয়াই ইজ দিনাজপুর অথবা বরিশাল ফেমাস। দিনাজপুর অথবা বরিশাল কেন বিখ্যাত? তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর রাইস, ধানের জন্য। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 12, 14 এবং 23 সালে এসেছে। দেখো প্রশ্নটি কিন্তু বারবার আর রিপিট হয়েছে। 9 নম্বরটি দেখো, 9 নম্বরে হি ওয়েন্ট টু ঢাকা টু বাই সাম বুকস। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 12 এবং 2014 সালে এসেছে। এর বাংলা অর্থ হলো সে কিছু বই কিনতে ঢাকায় গিয়েছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কেন ঢাকায় গিয়েছিল। টু প্লাস যদি ভার্ব থাকে সেটা যদি উদ্দেশ্য বোঝায় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। আর টু থেকে পরের অংশটুকুকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। মূল ভার্বের কি থাকে, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়েন্ট। ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু ঢাকা, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা, হোয়াই ডিড হি গো টু ঢাকা, কেন সে ঢাকায় গিয়েছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু বাই সাম বুকস, কিছু বই কেনার জন্য। এই প্রশ্নটি 2012 এবং 2014 সালে এসেছে। বুঝতে পারতেছো প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। রুল নাম্বার 4 নম্বর রুলটি দেখো, ব্যক্তি বা কর্তা নিদর্শন করলে, ব্যক্তি বা যদি কর্তা নিদর্শন করে বা বোঝায় তাহলে হু অথবা হুম অথবা হুজ বসাতে হয়। বাক্যের সাবজেক্ট ব্যক্তি হলে বসাতে হবে হু, অবজেক্ট ব্যক্তি হলে বসাতে হবে হুম, এবং অধিকার বা মালিকানা বোঝাতে হুজ বসাতে হয়। আমি আবার বলি, বাক্যের সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে বসাতে হয় হু, অবজেক্ট ব্যক্তি হলে বসাতে হয় হুম, অধিকার বা মালিকানা বোঝাতে বসাতে হয় হুজ। তো দেখো এখানে আমি একটি রুলস দিয়েছি, এভরিওয়ান বা এভরিবডি থাকলে তোমাদেরকে হু বসাতে হবে, এভরিওয়ান বা এভরিবডি থাকলে তোমাদেরকে হু বসাতে হবে। এরপরে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে একটা নট বসাতে হয় এভরিওয়ান আর এভরিবডির কারণে। নোবডি আর নান থাকলে শুধু হু বসাতে হয়, এরপরে বাকি অংশটুকু বসাতে হয়। এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পারবা। দেখো এভরিবডি, এখানে কি আছে, এভরিবডি আছে। এভরিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে কি বসাতে হবে, হু বসাতে হবে। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের সাথে কি আছে, এস আছে। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। আর দেখো এভরিবডি, এভরিওয়ানের জন্য অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে একটা নট বসাতে হয়। এটি ব্যতিক্রম রুল, এটা তোমরা মুখস্থ রাখবা। এরপরে সাবজেক্ট বসাতে হবে, যেহেতু এভরিবডি এভরিওয়ান সাবজেক্টকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করতে হয় তাই আর সাবজেক্ট বসানো যাবে না। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো আছে ওয়ান্টস আর উইশেস। আর যেহেতু ডাস বসিয়েছে, আমি আগেই বলেছি ডু ডাস ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়ান্টস এর প্রেজেন্ট ফর্ম হলো ওয়ান্ট আর উইশেস এর প্রেজেন্ট ফর্ম হলো উইশ। এরপরে বাকি অংশ টু বি হ্যাপি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাস নট ওয়ান্ট অথবা উইশ টু বি হ্যাপি।
দেখো এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 11, 13 এবং 14 সালে এসেছে। বুঝতে পারতেছো প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট। তো দেখো 11 নম্বরে নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার। তো দেখো এখানে কি আছে, নোবডি আছে। কোনো বাক্যের মধ্যে যদি নোবডি বা নান থাকে, নোবডি বা নান থাকলে নিশ্চিন্তেই বসিয়ে দিবা হু। এরপরে যে বাকি অংশটুকু আছে সে বাকি অংশটুকু বসিয়ে দিবা, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 15 এবং 19 সালে এসেছে। বুঝতে পারতেছো প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়। 12 নম্বরটি দেখো, দিস ইজ হাসানস আমব্রেলা, দিস ইজ হাসানস আমব্রেলা। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো এটি হাসানের ছাতা। তো নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমরা নিশ্চিন্তেই বসিয়ে দিবা হুস। আর হুসের একটা ধর্ম হল হুসের পরে অবশ্যই নাউন বসাতে হয়। তো এখানে নাউন কি? আমব্রেলা, আমব্রেলা বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দিস, সাবজেক্ট হিসাবে দিস। বাকিগুলো তো আমি আগেই বসিয়ে নিয়েছি। নামের সাথে অ্যাপোস্ট্রফি এস অংশটুকুকে বাদ দিয়ে প্রশ্ন করতে হবে, আর আমব্রেলা তো আমরা আগেই বসিয়ে নিয়েছি। তো এখানে অ্যান্সার হবে হুস আমব্রেলা ইজ দিস। এই আমব্রেলাটা বা এই ছাতাটি কার? তো এখানে অ্যান্সার দেওয়া আছে হাসানস, হাসানের। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, বস্তু, পেশা বা ধারণা বোঝাতে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। তো দেখো কোনো বস্তু, পেশা বা সংবাদ বা বিমূর্ত ধারণা যদি বোঝায় তখন হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। তো দেখো এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পারবা। মাই ফাদার ইজ এ ফার্মার অথবা ইঞ্জিনিয়ার, আমার পিতা হয় ফার্মার অথবা ইঞ্জিনিয়ার। তো দেখো পেশার উল্লেখ আছে, যে কোনো পেশার উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে মাই ফাদার। মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর। তো এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইয়োর ফাদার, হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার পিতা কি করে? তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফার্মার অথবা ইঞ্জিনিয়ার। এখানে টিচারও থাকতে পারে। এই অংশটুকুকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 16 এবং 20 সালে এসেছে। বুঝতেই পারতেছো প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট। পরেরটি দেখো, দ্য নিউজ মেক্স হিম লাভ বা স্যাড, অর্থাৎ এই খবরটি তাকে কি দিয়েছে? দুঃখ দিয়েছে। এই খবরটি তাকে দুঃখ দিয়েছে। তো দেখো এই খবরটি তাকে কি দিয়েছে? দুঃখ দিয়েছে। মনে রাখবা সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয়, আমি তোমাদেরকে আগেও বলেছি সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে সাবজেক্টকে বাদ দিয়ে ডাব্লিউএস এর গঠন হয় হু প্লাস বাকি অংশ, হু প্লাস বাকি অংশ। তো দেখো এখানে দেখো কি আছে, হু প্লাস বাকি অংশ না, সাবজেক্টকে যদি বাদ যায় তাহলে ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। সাবজেক্টে যদি ব্যক্তি থাকে তখন বসাতে হয় হু, আর ব্যক্তি না থাকলে বসাতে হয় হোয়াট। তো যেহেতু ব্যক্তি নাই সাবজেক্টে, আর সাবজেক্টটা বাদ যাবে, সুতরাং বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশ মেক্স হিম লাভ অথবা স্যাড। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স হিম লাভ অথবা স্যাড, কি তাকে হাসায় বা দুঃখ দিয়েছে, কি তাকে হাসায় বা দুঃখ দিয়েছে। এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য নিউজ, এই সংবাদটি। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2012 এবং 20 সালে এসেছে। অর্থাৎ সাবজেক্ট বাদ গেলে ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। ব্যক্তি থাকে বসাতে হয় হু, ব্যক্তি না থাকলে বসাতে হয় হোয়াট। এবার চলে যাব 15 নম্বরে। 15 নম্বরটি দেখো, ট্রাভেলিং, ট্রাভেলিং, ট্রাভেলিং মানে কি? ট্রাভেলিং মানে হলো ভ্রমণ। enriches, traveling enriches our knowledge। এর বাংলা অর্থ হলো ভ্রমণ আমাদের জ্ঞান বৃদ্ধি করে, ভ্রমণ আমাদের জ্ঞান বৃদ্ধি করে। তো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো ট্রাভেলিং। আর ট্রাভেলিং কি? ট্রাভেলিং মানে হলো ভ্রমণ, আর এটি সাবজেক্টে আছে। সাবজেক্টে থাকলে ডাব্লিউএস এর গঠন হয় ডাব্লিউএস প্লাস বাকি অংশ। যদি ব্যক্তি হয় তাহলে বসাতে হয় হু, ব্যক্তি না থাকলে বসাতে হয় হোয়াট। ট্রাভেলিং কিন্তু কোনো ব্যক্তি নয়, সুতরাং বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়াট ইনরিচেস আওয়ার নলেজ, কি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ট্রাভেলিং, অর্থাৎ আমাদের কি ভ্রমণ আমাদের জ্ঞান বৃদ্ধি করে। তো আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে তোমরা চাইলে এখানে ইয়োরও বসাতে পারো। হোয়াট ইনরিচেস আওয়ার ইয়োর নলেজ, এখানে যদি আওয়ার দাও তাহলেও ঠিক হবে, ইয়োর দিলেও ঠিক হবে। এবার চলে যাব রুল নাম্বার 6।
6 নম্বর রুলটি দেখো, 6 নম্বর রুলটিও কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। 6 নম্বর রুলটি দেখো, এটিও তোমরা ভালো করে আয়ত্ত করবা। সংখ্যা বা পরিমাণ বোঝালে, সংখ্যা বা পরিমাণ বোঝালে হাউ মেনি বা হাউ মাস হয়। তো দেখো গণনা করা যায়, গণনা করা যায় এমন জিনিসের সংখ্যার ক্ষেত্রে হাউ মেনি বসাতে হয়, যেটা গণনা করা যায়। আর যেটা গণনা করা যায় না বা জিনিসের পরিমাণের বা দামের ক্ষেত্রে হাউ মাস বসাতে হয়। গণনা করা যায় মনে রাখবা 1 2 3 4 5 6 থাকলে বসাতে হয় হাউ মেনি, আর দামের উল্লেখ থাকলে বসাতে হয় হাউ মাস। শর্টকাট টেকনিক মনে রাখবা। 16 নম্বরটি দেখো, I take 5 cups of tea a day. I take 5 cups of tea a day. এর বাংলা অর্থ হলো আমি দিনে 5 কাপ চা খাই। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি দিনে কত কাপ চা খাও, তুমি দিনে কত কাপ চা খাও। তো দেখো এখানে কি আছে, এখানে 5 আছে, নির্দিষ্ট সংখ্যা। নির্দিষ্ট সংখ্যা থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ মেনি, হাউ মেনি। তো হাউ মেনি বসিয়ে দিলাম। তো দেখো হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে নাউন বসাতে হয়। এখানে নাউন কি, নাউন হলো কাপস, নাউন হলো কাপস। হাউ মেনি কাপস, হাউ মেনি কাপস। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডু। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্ব অনুযায়ী কিন্তু সাহায্যকারী ভার্ব বসাতে হয়। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু, ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডাস, আর ভার্বের সাথে এস যোগ থাকলে বসাতে হয়, ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। তো দেখো এখানে হাউ মেনির পরে কি করতে হবে, নাউন বসাতে হবে। তো এখানে নাউন হলো কাপস অফ টি, কাপস অফ টি পুরোটাই হলো নাউন, তাই আমি এখানে কাপস অফ টি পুরোটাই বসিয়ে দিলাম। এরপরে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব ডু বসাতে হবে, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে টেক, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে টেক। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে টেক। ডু বসালে তো দেখো WS প্লাস সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে টেক। আর যেহেতু ডু বসিয়েছি, ডু তখনই বসে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। তো টেক আছে, টেকের প্রেজেন্ট ফর্ম কিন্তু টেক, তাই ডু বসালে আর মূল ভার্বকে পরিবর্তন করা লাগে না, কারণ ডু তখনই বসে যখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এরপরে বাকি অংশ কি, বাকি অংশ হলো এ ডে, বাকি অংশ এ ডে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে, তুমি দৈনিক কত কাপ চা পান করো। তো এখানে অ্যান্সার আছে 5 অর্থাৎ 5 কাপ। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 15 এবং 23 সালে এসেছিল। 17 নম্বরটি দেখো, 17 নম্বরে এই প্রশ্নটিও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। 17 নম্বরটি দেখো, there are 28 days in February. ফেব্রুয়ারিতে 28 দিন থাকে। ফেব্রুয়ারিতে কি থাকে, ফেব্রুয়ারিতে 28 দিন থাকে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে ফেব্রুয়ারিতে কত দিন থাকে। তো দেখো এখানে নির্দিষ্ট কি আছে, সংখ্যা আছে, নির্দিষ্ট সংখ্যা থাকলে বসাতে হবে হাউ মেনি। এরপরে তোমাদেরকে কি করতে হবে, নাউন বসাতে হবে, কারণ হাউ মেনির পরে নাউন বসাতে হয়। এখানে নাউন কি, এখানে নাউন হলো ডেস, বসালাম হাউ মেনি ডেস, হাউ মেনি ডেস। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দেয়ার, সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দেয়ার। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মূল ভার্ব হিসেবে পরের যে অংশটুকু আছে, পরের অংশটুকু বসাতে হবে। এখানে পরের অংশ দেওয়া আছে ইন ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাস কত দিনের। এখানে আছে 28 অর্থাৎ 28 দিনের। তো দেখো এই বাক্য 28 অর্থাৎ সংখ্যাকে কিন্তু বাদ দিয়েই প্রশ্ন করতে হবে হাউ মেনির ক্ষেত্রে। তো দেখো সবগুলো ওয়ার্ড আমি নিয়েছি, সুতরাং এখানে অ্যান্সার হবে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ফেব্রুয়ারি। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2008 সালে এসেছে। এবার চলে যাব 18 নম্বরে। 18 নম্বরটি দেখো, দিস বুক কস্ট মি টাকা 300। তো কোনো বাক্যের মধ্যে যদি টাকার উল্লেখ থাকে তখন তোমাদেরকে বসাতে হবে হাউ মাস, হাউ মাস।
এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কস্ট, সুতরাং বসাতে হবে ডিড। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কষ্টের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম তো একই, তাহলে কিভাবে বুঝবো এটি পাস্ট ফর্মে আছে? তখন তোমাদেরকে অবশ্যই সাবজেক্ট দেখতে হবে। তো দেখো দিস বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে প্রেজেন্ট টেন্স থাকলে এস বাই এস যুক্ত থাকতো, যেহেতু এস বাই এস যুক্ত নাই সুতরাং বুঝতে হবে এটি ভার্বের পাস্ট ফর্মে আছে, সুতরাং ডিড বসালাম। এরপরে দেখো তোমাদেরকে কি করতে হবে, সাহায্যকারী ভাব গেল, এরপরে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হিসাবে কি দেওয়া আছে, দিস বুক, সাবজেক্ট হিসাবে এখানে দেওয়া আছে দিস বুক, তো সাবজেক্ট হিসাবে আমি এখানে দিস বুক বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে কস্ট, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, কস্টের প্রেজেন্ট ফর্ম হলো কস্ট। এরপরে দেখো এখানে কি আছে, এরপরে এখানে দেখো দেওয়া আছে মি, এখানে দেওয়া আছে মি থাকলে মিকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দিস বুক কস্ট ইউ, এই বইটি তুমি কত টাকা দিয়ে কিনেছো, এখানে অ্যান্সার দেওয়া আছে 300 টাকা। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2010 সালে এসেছে। বুঝতেই পারতেছো এগুলো কতটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে। এবার চলে যাব রুল নাম্বার 7 নম্বর রুলটি দেখো, সময়কাল বা ব্যক্তি বোঝাতে হাউ লং দ্বারা প্রশ্ন করতে হয়। কোনো কাজ কতক্ষণ ধরে চলছে বা কত সময় লাগবে তা বোঝাতে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়। সাধারণত সিন্স অথবা ফর, সাধারণত ফর অথবা সিন্সের পরে সময়ের উল্লেখ থাকলে এই রুলটি প্রযোজ্য হয়। মনে রাখবা কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, ফর প্লাস টাইম থাকে, ফর প্লাস টাইম থাকে অথবা রিচ থাকে, ফর প্লাস টাইম থাকে অথবা রিচ থাকে, তাহলে তোমরা নিশ্চিন্তেই বসিয়ে দিবা হাউ মেনি। তো দেখো আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর হাফ অ্যান আওয়ার, ফর প্লাস টাইম আছে সুতরাং বসিয়ে দিলাম হাউ লং। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কি থাকে, ফর প্লাস টাইম অথবা রিচ থাকলে হাউ লং দ্বারা প্রশ্ন করতে হয়, হাউ লং বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। কোনো বাক্যের মধ্যে যদি বিন থাকে তাহলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো ইউ এর পরে বিন বসাতে হবে। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়েটিং। এরপরে বাকি অংশ দেখো হেয়ার, বাকি অংশ হেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার। এর বাংলা অর্থ হলো তুমি এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছো, এখানে অ্যান্সার দেওয়া আছে ফর হাফ অ্যান আওয়ার। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 8, 15 এবং 23 সালে এসেছে, বুঝতেই পারতেছো প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। 20 নম্বরটি দেখো, 20 নম্বরে ইট উইল টেক 30 অথবা 20 মিনিটস টু রিচ দেয়ার। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, আর রিচ থাকে, কোনো বাক্যের মধ্যে যদি রিচ থাকে তাহলে রিচের জন্য নিশ্চিন্তেই বসিয়ে দিবা হাউ লং। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট, সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইট বসালাম। এরপরে দেখো মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে টেক, মূল ভার্ব হিসেবে কি দেওয়া আছে, মূল ভার্ব হিসেবে দেওয়া আছে টেক, তো মূল ভার্ব হিসাবে টেক বসালাম। এরপরে বাকি অংশ দেখো, এখানে বাকি অংশ দেওয়া আছে টু রিচ দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ লং উইল ইট টেক টু রিচ দেয়ার। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো 20 অথবা 30 মিনিটস, এটিকে বাদ দিয়েই কিন্তু প্রশ্ন করতে হবে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 16 এবং 18 সালে এসেছিল। 21 নম্বরটি দেখো, 21 নম্বরে হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন জাপান, সে জাপানে অনেক বছর কাটিয়েছে, তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে জাপানে কত বছর কাটিয়েছে। তো দেখো এখানে কি আছে, মেনি ইয়ার্স আছে, তো তোমাদের এখানে WS কোশ্চেন মেনি ইয়ার্স এর জন্য বসাতে হবে হাউ লং। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে স্পেন্ড। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার স্পেন্ডের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল তিনটাই তো সেম, তাহলে এটা কিভাবে বুঝবো পাস্ট ফর্মে আছে?
যখন ভার্বের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল একই থাকবে তখন সাবজেক্ট দেখতে হবে। দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে এস যুক্ত থাকতো। থার্ড পারসন সিঙ্গুলার না হওয়ার সত্ত্বেও যেহেতু এখানে এস যুক্ত নয়, সুতরাং বুঝতে হবে এটি পাস্ট ফর্মে আছে, সুতরাং বসাতে হবে ডিড। তো আমি এখানে ডিড বসিয়ে দিব, ডিড বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি বসালাম, সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে স্পেন্ড বসালাম, স্পেন্ড বসালাম। এরপরে দেখো ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, স্পেন্ডের প্রেজেন্ট ফর্ম কিন্তু স্পেন্ড। এরপরে বাকি অংশ ইন জাপান, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং ডিড হি স্পেন্ড ইন জাপান, সে জাপানে কত সময় কি করেছে, ব্যয় করেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে মেনি ইয়ার্স, কিছু সময়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটি অন্যভাবেই করতে পারো। কোনো বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। তো দেখো এখানে স্থানকে যদি বাদ দিয়ে করো তাহলে লিখে দিবা হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব দেওয়া নেই মূল ভাবের পাঁচটার মধ্যে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে দেখো মূল ভার্ব হিসেবে বসালাম স্পেন্ড, ডিড বসালে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হয়, স্পেন্ডের প্রেজেন্ট ফর্ম হলো স্পেন্ড। এরপরে বাকি অংশ মেনি ইয়ার্স। তোমরা চাইলে এভাবেও করতে পারো জাপানকে বাদ দিয়ে, তখন অ্যান্সার হবে হোয়ার ডিড হি স্পেন্ড মেনি ইয়ার্স, সে কোথায় কিছু বছর কাটিয়েছে। এখানে অ্যান্সার দেওয়া আছে ইন জাপানে। তোমরা দুইভাবে এই প্রশ্নটির উত্তর লিখতে পারো। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি দেখো বার বা পুনরাবৃত্তি বোঝাতে কোনো কাজ কতদিন পর বা কতবার করা হয়, যেমন টোয়াইস এ মান্থ, ওয়ান্স এ উইক, এভরিডে বোঝালে হাউ অফেন দ্বারা প্রশ্ন করতে হয়। এক্সাম্পলটি দেখো তাহলে বুঝতে পারবা। হি ভিজিট হিজ প্যারেন্টস টোয়াইস এ মান্থ, কি আছে টোয়াইস আছে, টোয়াইস থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটস। ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে বাকি অংশ হিজ প্যারেন্টস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাস হি ভিজিট হিজ প্যারেন্টস। তো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ দেখো টোয়াইস এ মান্থ আর ওয়ান্স এ উইক, এগুলোকে বাদ দিয়েই কিন্তু WS কোশ্চেন তৈরি করতে হবে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 16, 2006, 2012, 2014 এবং 2019 সালে এসেছিল। 23 নম্বরটি দেখো। 23 নম্বরে হি ভিজিটস মাই হাউস ভেরি অফেন, সে আমার বাসা প্রায়ই আসে। তো প্রায়ই যদি কোনো বাক্যের মধ্যে অফেন থাকলে তোমরা নিশ্চিন্তেই বসিয়ে দিবা হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটস। আর ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম কি, ভিজিট এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম কিন্তু ভিজিট। এরপরে দেখো বাকি অংশ মাই হাউস। তো দেখো মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর। তো এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাস হি ভিজিট ইয়োর হাউস, হাউ অফেন ডাস হি ভিজিট ইয়োর হাউস। এখানে প্রশ্ন ছিল হি ভিজিট মাই হাউস ভেরি অফেন, এর বাংলা অর্থ হলো সে প্রায়ই আমার বাড়িতে বেড়াতে আসে। প্রশ্ন করা হয়েছে সে কতবার বা কোন বার বা পুনরাবৃত্তি কোন সময় বা কখন তোমার বাড়িতে বেড়াতে আসে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ভেরি অফেন। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2014 সালে এসেছিল। 9 নম্বরটি দেখো নির্দিষ্ট পছন্দ বা বাছাই করা বোঝাতে হুইজ বসাতে হয়। নির্দিষ্ট পছন্দ বা বাছাই বোঝাতে হুইজ দ্বারা প্রশ্ন করতে হয়। অনেকগুলোর মধ্যে নির্দিষ্ট কোনো কিছু বাছাই করলে হুইজ দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন দেখো 24 নম্বরে, তাহলে তোমরা বুঝতে পারবা। She likes the red dress most. She likes the red dress most. এর বাংলা অর্থ হলো সে লাল কাপড়টি সবচেয়ে বেশি পছন্দ করে। তো দেখো অনেকগুলো বিকল্পের মধ্যে থেকে একটা নির্দিষ্ট করে যদি পছন্দ বোঝায় তখন তোমাদেরকে বসাতে হবে হুইচ।
আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। যদি কোনো বাক্যের মধ্যে মোস্ট থাকে, মোস্ট থাকলে মোস্টের জন্য WS কোশ্চেন হিসাবে তোমরা বসিয়ে দিবা হুইস। আর হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে অবশ্যই নাউন বসাতে হয়। হুইসের পরে কিন্তু তোমাদেরকে অবশ্যই নাউন বসাতে হয়। এখানে নাউন কি? নাউন হলো ড্রেস। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সি বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে? মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লাইকস। আর ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। লাইকস এর প্রেজেন্ট ফর্ম হলো লাইকস এর প্রেজেন্ট ফর্ম হলো লাইক। তো লাইকস এর প্রেজেন্ট ফর্ম লাইক করলাম। এরপরে বাকি অংশ মোস্ট বসিয়ে দিলাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ ড্রেস ডাজ শি লাইক মোস্ট। সে কোন ড্রেসটি বেশি পছন্দ করে? তো এখানে অ্যান্সার দেওয়া আছে রেড। এই রেডকে বাদ দিয়েই তোমাদেরকে WS কোশ্চেন তৈরি করতে হবে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2020 সালে এসেছিল। 25 নম্বরটি দেখো, অফ অল দ্য ফ্রুটস আই লাইক দ্য ম্যাঙ্গোস মোস্ট। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সব ফলের মধ্যে আমি আম সবচেয়ে বেশি পছন্দ করি। তো কোনো বাক্যের মধ্যে মোস্ট থাকলে মোস্টের জন্য WS কোশ্চেন হিসাবে বসাবা হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে অবশ্যই নাউন বসাতে হয়। এখানে নাউন কি? নাউন হলো ফ্রুটস বসালাম। তো এখানে লিখে দিলাম হুইচ ফ্রুটস। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবের প্রেজেন্ট ফর্ম আছে লাইক, সুতরাং বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লাইক বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ দেওয়া আছে মোস্ট। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ ফ্রুটস ডু ইউ লাইক মোস্ট। অর্থাৎ তুমি কোন ফলের মধ্যে কোনটি বেশি পছন্দ করো? তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য ম্যাঙ্গোসকে বাদ দিতে হবে এবং সামনে অফ অল দা এই অংশটুকুকে বাদ দিতে হবে। এটি ব্যতিক্রম, এটি তোমরা একদম মুখস্থ রাখবা। ব্যতিক্রম থেকে কিন্তু প্রশ্ন বেশি কমন আসে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2009 সালে এসেছিল। 26 নম্বরটি দেখো। 26 নম্বরে আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। এই প্রশ্নটি 2017 সালে এসেছে। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো আমি ইন্ডিয়া, ভুটান এবং শ্রীলঙ্কা ভ্রমণ করেছি। যদি কোনো বাক্যের মধ্যে অনেকগুলো দেশের নাম থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ কান্ট্রিজ। তো আমি এখানে হুইচ কান্ট্রিজ বসিয়ে দিলাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে হ্যাভ বসালাম। এরপরে দেখো সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। তো আইকে পরিবর্তন করে ইউ লিখলাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ভিজিটেড। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড। তুমি কোন কোন দেশ ভ্রমণ করেছো? তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। 10 নম্বর রুলটি দেখো। এটি হলো তোমাদের সর্বশেষ নিয়ম ও প্র্যাকটিস। তো দেখো বয়স, গতি, উচ্চতা বা মধ্যম বোঝাতে হাউ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তোমরা শর্টকাট টেকনিক মনে রাখো। বাক্যের মধ্যে বয়স যেমন ওল্ড, গতি ফাস্ট, উচ্চতা হাই, কিভাবে কাজটি করা হয় যেমন বাই বাস, বাই ট্রেন, উল্লেখ থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে, মনে রাখবা। তো দেখো বয়সের ক্ষেত্রে আমি তোমাদেরকে আগে পড়িয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখতে পাচ্ছ প্রশ্নটি 2007, 13, 15 এবং 18 সালে এসেছে। বুঝতে পারতেছো প্রশ্নটি কিন্তু বারবার আর রিপিট হচ্ছে। হি ওয়াজ অনলি 4 when his father died। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো তার বাবা মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 4 বছর। তার বাবার মৃত্যুর সময় তার বয়স ছিল 4 বছর। তো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে,
অনলি থাকে, কোনো বাক্যের মধ্যে অনলি থাকলে WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হাউ ওল্ড। মনে রাখবা, কোনো বাক্যের মধ্যে অনলি থাকলে অনলির জন্য WS কোশ্চেন হিসাবে বসাবা হাউ ওল্ড। হাউ ওল্ড বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, তো দেখো এখানে মূল ভার্ব হিসাবে পরের যে অংশটুকু আছে সেই অংশটুকু বসাতে হবে, হোয়েন ইজ ফাদার ডাইড, হোয়েন ইজ ফাদার ডাইড। তো এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ওয়াজ হি হোয়েন ইজ ফাদার ডাইড, যখন তার বাবা মারা যায় তখন তার বয়স কত ছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অনলি 4, তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। এবার চলে যাব 28 নম্বরে। 28 নম্বরটি কি বুঝিয়েছে? গতি বুঝিয়েছে। দ্য ট্রেন রানস 60 মাইলস পার আওয়ার, অথবা হি ক্যান রান ভেরি ফাস্ট। তো কোনো বাক্যের মধ্যে যদি পার আওয়ার থাকে, দেখো কি আছে পার আওয়ার, কোনো বাক্যের মধ্যে পার আওয়ার থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ফাস্ট, হাউ ফাস্ট। পার আওয়ার থাকলে বসাতে হবে হাউ ফাস্ট। এগুলো টেকনিক মুখস্থ রাখো। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য ট্রেন, সাবজেক্ট হিসাবে দ্য ট্রেন বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে রানস, আর ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। রানসের প্রেজেন্ট ফর্ম হলো রান, রান। রানসের প্রেজেন্ট ফর্ম কি? রানসের প্রেজেন্ট ফর্ম হলো রান, রান। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ ডাস, হাউ ফাস্ট ডাস দ্য ট্রেন রান। তোমরা চাইলে পার আওয়ার এটিও বসাতে পারো, যদি পার আওয়ার বসাও তাহলেও সঠিক হবে, পার আওয়ার না বসালেও সঠিক হবে। তো এখানে গুরুত্বপূর্ণ অংশ হলো 60 মাইলস, 60 মাইলস। পরেরটি দেখো হি ক্যান রান ভেরি ফাস্ট, হি ক্যান রান ভেরি ফাস্ট, হি ক্যান রান ভেরি ফাস্ট। তো দেখো এখানে কি আছে? ফাস্ট আছে, ফাস্ট থাকলে নিশ্চিন্তেই বসিয়ে দিবা হাউ ফাস্ট, হাউ ফাস্ট। এরপরে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ক্যান, ক্যান বসালাম। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কি? সাবজেক্ট হলো হি, হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে রান, আর রান, আর রান। তো এখানে অ্যান্সার হবে হাউ ফাস্ট ক্যান হি রান, সে কেমন দৌড়ায়। তো এখানে অ্যান্সার হলো ভেরি ফাস্ট, দ্রুত, খুবই দ্রুত। তো দেখতে পাচ্ছ এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 16 এবং 20 সালে এসেছে। 29 নম্বরটি দেখো উচ্চতা বুঝিয়েছে। দ্য বিল্ডিং ইজ 45 ফিট হাই, কোনো বাক্যের মধ্যে যদি হাই থাকে তাহলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ হাই, হাউ হাই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দ্য বিল্ডিং, তো দ্য বিল্ডিং বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে? হাউ, হাউ হাই ইজ দ্য বিল্ডিং, হাউ হাই ইজ দ্য বিল্ডিং। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, এই বিল্ডিংটির উচ্চতা কত। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 45 ফিট, 45 ফিট। এটিকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিয়ে প্রশ্ন করতে হবে। এটি অনার্স বোর্ড কোশ্চেন 2009 সালে এসেছে। 30 নম্বরটি দেখো এলিস উইল গো দেয়ার বাই বাস, এই প্রশ্ন অনার্স বোর্ড কোশ্চেন 13, 16 এবং 18 সালে এসেছে। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো এলিস সেখানে বাসে চড়ে যায়, এলিস সেখানে বাসে চড়ে যায়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে এলিস সেখানে কিভাবে যায়। তো দেখো কিভাবে বা কেমন ভাবে যায়, কিভাবে যায় এর জন্য WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ, তো হাউ বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে উইল, উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে এলিস, এলিস বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গো, গো। এরপরে বাকি অংশ কি? দেয়ার, দেয়ার। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ উইল এলিস গো দেয়ার, এলিস সেখানে কিভাবে যায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে বাই বাস, বাসে সরি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দেখো এখানে মোট 30টি WS কোশ্চেন পড়ালাম। WS কোশ্চেন সুপার শর্টকাট সাজেশন 18 বছর প্রশ্ন বিশ্লেষণে। আমি তোমাদের কিন্তু 18 বছর প্রশ্ন বিশ্লেষণে এখানে মোট 30টি পড়িয়েছি। তোমরা এগুলো টেকনিক সহকারে মুখস্থ রাখো, তাহলে এখান থেকে তোমরা 5টি WS কোশ্চেন কমন পাবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটি
এই বইটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, বাজারে যতগুলো বই আছে তুমি বলতে বাধ্য হবে এই বইটি সেরা। এই বইটির পেজ সংখ্যা 306 নম্বর পেজে জিরো টু হিরো শর্টকাট সাজেশন দেওয়া আছে। মাত্র 50টি পেজ পড়লে 100% পাস। একদম সহজ টেকনিক ও ট্রিকের মাধ্যমে দেওয়া আছে বইটির মধ্যে। তোমরা যারা যারা এখনো বইটি অর্ডার করনি, দ্রুত অফার মূল্যে বইটি অর্ডার করো মাত্র 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। যারা যারা বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475 এই নম্বরে দ্রুত SMS করো। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।